হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ পেডাগজি। আজকে আমরা টোটাল টপ 30 এমসিকিউ আলোচনা করব। ইংলিশ পেডাগজির ওপরে টোটাল আজকে আমাদের আলোচনা হচ্ছে টপ 30 এমসিকিউ। ঠিক আছে? অর্থাৎ 30টা আমরা এখানে প্রশ্ন আলোচনা করব, যেগুলোর কিন্তু আমি তোমাদের থিওরি অলরেডি পড়িয়েছি। থিওরি কিন্তু অলরেডি পড়ানো হয়েছে। তো তোমাদের কুইক রিভিশনের জন্য আমরা কিন্তু টোটাল 30টা প্রশ্ন আলোচনা করব। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসারগুলো করার চেষ্টা করো। আর কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমি চেষ্টা করব সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার। ওকে? চলো, প্রত্যেকটা জিনিস আমি বাংলাতে একদম সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে দেবো। দেখো, একটা কথা বলি, তোমাদের মধ্যে অনেকের কিন্তু পড়াশোনার প্রতি অনীহা চলে এসেছে। কারণ পরীক্ষা কবে হবে না হবে এই নিয়ে। কিন্তু বারবার একটা কথাই বলছি, দেখো শুধুমাত্র টেট বলে নয়, আমাদের রাজ্যের যেকোনো পরীক্ষায় কিন্তু এখন পোস্টপন্ড রয়েছে ওবিসি মামলার জন্য। তাই কিছুদিন ওয়েট করো। সবাই ধৈর্য ধরে পড়াশোনা করছে, তোমরাও করো। অযথা তোমরা সময়টা নষ্ট করো না। তাহলে কিন্তু পরীক্ষা যখন হবে তখন আর কিন্তু সময় পাবে না প্রস্তুতি নেওয়ার। তাই কিন্তু রেগুলার কিন্তু তোমরা নিজেদের প্রস্তুতিটা চালিয়ে যাও। ঠিক আছে? এবং নিজেকে আরো বেটার পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করো। চলো, দেখো, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো। প্রত্যেকটা আনসার তোমরা নিজেরাই করবে। কেমন? দেখো, চলো, ফার্স্ট কোশ্চেন দেখো। প্রথম কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। আমরা দেখো, ইংলিশের যে টিচিং এর যে মেথড গুলো রয়েছে বা ইংলিশ টিচিং এর যে অ্যাপ্রোচ গুলো রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হচ্ছে কি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মানে কি? যে একজন ব্যক্তি আরেকজনের সঙ্গে কিভাবে কমিউনিকেশন করবে, মানে কথোপকথন করবে, নিজের ভাব বিনিময় করবে। এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটাকে বলছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তো এখানে বলছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ সম্পর্কে কোনটা সঠিক। দেখো অপশনে কি বলছে, ইট এমফাসিস। এমফাসিস কথার অর্থ হচ্ছে জোর দেওয়া। ইট एम्फासिस इंटरैक्शन, এটি কিসের উপর জোর দিচ্ছে? इंटरैक्शन। इंटरैक्शन का मतलब, इंटरैक्शन का मतलब हो সরি, इंटरैक्शन का মানে হচ্ছে একজন আরেকজনের যে মনের ভাব সেটা কি প্রকাশ করা। আমার মনের ভাব তোমাকে বললাম, তোমার মনের ভাব আমাকে বললে। as both the means and ultimate goal of learning of a language। তাহলে এই যে লার্নিং, এই যে লার্নিং এর আল্টিমেট গোল, মানে মুখ্যম যে তোমার উদ্দেশ্য, মুখ্যম যে লক্ষ্য, সে লক্ষ্যটা কি? ইন্টারাকশন করা। ইন্টারাকশনকে মানে হচ্ছে যে নিজের মনের ভাবকে প্রকাশ করা। 2 নম্বর বলছে ইট মেক ইউজ অফ রিয়েল লাইফ সিচুয়েশন ইন টিচিং এ ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা কি করছে? এটা আমাদের রিয়েল লাইফ সিচুয়েশন, মানে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। 3 নম্বর বলছে ইট ইজ মোর পিউপিল ওরিয়েন্টেড। এটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা হচ্ছে একটি শিক্ষার্থী কেন্দ্রিক অ্যাপ্রোচ। কারণটা কি? ইট ইজ ডিক্টেড বাই পিউপিলস, কারণ এটা শিক্ষার্থীরা নিজেরাই করে। নিডস অ্যান্ড ইন্টারেস্ট, তাদের প্রয়োজন এবং ইন্টারেস্ট অনুযায়ী। অপশন নাম্বার ডি বলছো অল অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে বলে ফেলো, প্রত্যেকে আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? অপশন ডি। চলো, সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন বলছে হোয়াট ডাজ মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ পলিসি মিন ইন স্কুল এডুকেশন। মানে আমাদের স্কুল এডুকেশনে মাল্টিলিঙ্গুয়ালিজম বা বহুভাষী, মানে বহু ভাষা বলতে কি বোঝায় বা এর সুবিধাগুলি কি রয়েছে এটা বলতে চেয়েছে। তাহলে আমাদের মাল্টিলিঙ্গুয়ালিজমের সুবিধা বা এর মানে গুরুত্বটা কি সেটা দেখো। বলছে ওয়াল চিলড্রেন বিগিন দেয়ার স্কুলিং ইন দেয়ার মাদার টাং হোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাড মোর ল্যাঙ্গুয়েজ অ্যাজ দে প্রোগ্রেস। মানে বলতে চাইছে ওয়াল চিলড্রেন মানে প্রত্যেকটা শিক্ষার্থী বিগেন, বিগেন মানে কি? শুরু করে। প্রত্যেকটা শিক্ষার্থী শুরু করে দেয়ার স্কুলিং, তাদের যে স্কুলের যে পঠন পাঠন সেটা তারা প্রত্যেকে শুরু করে ইন দেয়ার মাদার টাং, তাদের মাতৃভাষা দিয়ে শুরু করে বা তাদের যে হোম ল্যাঙ্গুয়েজ সেটা দিয়ে শুরু করে। অ্যান্ড এবং অ্যাড মোর ল্যাঙ্গুয়েজ অ্যাজ দে প্রোগ্রেস, এবং তারা ধীরে ধীরে যত
মানে উন্নতর দিকে যেতে থাকে, যত ধীরে ধীরে উঁচু ক্লাসের দিকে যেতে থাকে, তত কিন্তু তারা ধীরে ধীরে অন্যান্য ল্যাঙ্গুয়েজ কিন্তু শিখতে শুরু করে, আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ তারা বুঝতে শেখে। এটাকে বলছে কি মাল্টিল্যাঙ্গুয়ালিজম। 2 নাম্বার বলছে ওয়াল চিলড্রেন লার্ন ইন দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যান্ড লার্ন ইংলিশ অ্যান্ড হিন্দি। বলছে ওয়াল চিলড্রেন লার্ন মানে প্রত্যেকটা শিশু শেখে কিসে, তাদের যে রাজ্যের ভাষা বা তাদের যে স্টেট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ভাষা দিয়ে শুরু করে তাদের মিডিয়াম হিসাবে, এবং পরবর্তী টাইমে তারা ইংলিশ এবং হিন্দিকে শেখে। তারপরে কি বলছে দেখো, তারপর 3 নাম্বার বলছে ওয়াল চিলড্রেন লার্ন ইংলিশ স্টেট ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা শিশু তাদের যে স্টেট ল্যাঙ্গুয়েজ সেই ইংলিশ স্টেট ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের পড়াশোনা শুরু করে, এবং এবং হিন্দি ফ্রম দ্য ফাউন্ডেশন স্টেট। এখানে কি বলছে দেখো, ওয়াল চিলড্রেন লার্ন ইংলিশ স্টেট ল্যাঙ্গুয়েজ, তাহলে প্রত্যেকটা শিশু ইংলিশকে তাদের স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে শেখে, অ্যান্ড হিন্দি ফ্রম দ্য ফাউন্ডেশন স্টেট, এবং প্রাথমিক স্তরটা কি হিন্দি থেকে। তাহলে তাদের যে হিন্দি ফাউন্ডেশন স্টেজ মানে প্রাথমিক স্তর থেকে তারা কিন্তু ইংলিশের দিকে যায়। 4 নাম্বার বলছে মাদার টাং অ্যাজ এ মিডিয়াম ফর প্রাইমারি লেভেল অ্যান্ড ইংলিশ অ্যাজ মিডিয়াম ফর আপার প্রাইমারি লেভেল। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলিতে মাতৃভাষা শিক্ষা দিতে হবে এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে কিসে ইংলিশে শিক্ষা দিতে হবে। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম বলতে বোঝাচ্ছে একটা শিশু তার স্কুলিং বা তার স্কুলের শিক্ষা প্রথমে তার মাদার টাং দিয়ে শুরু করবে, যত ধীরে ধীরে তার বয়স বাড়বে, পড়াশোনার অভিজ্ঞতা বাড়বে, তত কিন্তু সে তার নতুন নতুন ল্যাঙ্গুয়েজ শিখবে। অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? বারবার করে পরীক্ষা এগুলো আছে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ইচ অফ দ্য রাইটার্স অ্যাক্টিভলি ইনভলভ ইন দ্য মানে পাবলিকেশন অফ আর অটোবায়োগ্রাফি। তাহলে এখানে একটা সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্টের প্রশ্ন এসছে, বলছে ইচ অফ দ্য রাইটার্স। তাহলে যদি কোনো সেন্টেন্স বলছে, যদি কোনো সেন্টেন্স ইচ দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স ইচ দিয়ে শুরু হয়, তাহলে সব সময় সিঙ্গুলার, কি বললাম, সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হবে। মনে থাকবে? সিঙ্গুলার ভার্ব। তাহলে ইচ অফ দ্য রাইটার্স কি হবে এখানে, এখানে দেখো অ্যাক্টিভলি, তাহলে এখানে কি করব আমরা, হ্যাভ বিন তো হবে না, হবে না, ডু তো হবে না, কারণ ইচ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হবে না, এটা হবে না, এটা হবে। অপশন নাম্বার ডি। তাহলে ইচ অফ দ্য রাইটার্স হ্যাজ বিন অ্যাক্টিভলি ইনভলভ ইন দ্য পাবলিকেশন অফ আর অটোবায়োগ্রাফি। অপশন নাম্বার ডি হচ্ছে একদম কারেক্ট। বোঝা হলো? ক্লিয়ার? তো তোমরা যারা প্রাইমারি টেট 2025 এবং আপার প্রাইমারি টেট, শুধুমাত্র প্রাইমারি নয় আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার, আদার স্টেটের সলিউশন, সমস্ত কিছু ডিটেলসে তোমরা পেয়ে যাবে। এখানে শুধুমাত্র এমসিকিউ নয়, সঙ্গে থিওরি এবং এমসিকিউ সমস্ত কিছু কভার করে দেওয়া হবে। একদম এক্সাম পর্যন্ত ভ্যালিডিটি থাকছে। এখানে প্রাইমারিতে যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের আপার প্রাইমারি ফ্রি থাকবে, আর আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নিলে প্রাইমারি কোর্সটা তোমাদের জন্য ফ্রি থাকবে। তাই অতি শীঘ্রই অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে এসএমএস করো বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখো, খেয়াল করো, তাহলে জিনিসটা তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখো বলছে যদি কোনো সেন্টেন্স ইচ অফ, কি বলা হয়েছে, যদি কোনো সেন্টেন্স ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ, কি বললাম, যদি কোনো সেন্টেন্স ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ এইগুলো দ্বারা শুরু হয়, তাহলে এবং প্লুরাল যদি নাউন থাকে, এবং নাউন যদি প্লুরাল থাকে, তাহলে ভার্ব কি হবে, ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে, ভার্ব অবশ্যই আমাদের সিঙ্গুলার হবে। বোঝা গেল? তাহলে কি বললাম, যদি কোনো সেন্টেন্স ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ থাকে এবং তারপরে যদি প্লুরাল নাউন থাকে, সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। বোঝা গেল? প্লুরাল আছে বলে যে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে এমনটা নয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে,
সিঙ্গুলার ভার্ব কিন্তু ব্যবহার করতে হবে। দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে, বলছে ইচ অফ দ্য 6 বয়েজ, দেখো ইচ অফ দ্য 6 বয়েজ ইন দ্য ক্লাস ড্যাশ ইজ টাস্ক, কি হবে এখানে বলে ফেলো। এখানে তাহলে সঠিক আনসার কি হবে বলে ফেলো। তাহলে এখানে কি হবে, এখানে হবে আমাদের ওয়াজ কমপ্লিটেড, না এটা ওয়াজ কমপ্লিটেড হবে না। দেখো ইচ অফ দ্য 6 বয়েজ, ওই 6টা বয় মানে 6টা ছেলের প্রত্যেকে, 6টা ক্লাসে 6টা ছেলের প্রত্যেকে তাদের টাস্কটা কমপ্লিট করেছে। তাহলে ওয়াজ কমপ্লিটেড থাকলে কি করবে, হয়ে যাবে এটা একটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে, মানে প্যাসিভ হয়ে যাচ্ছে। তাহলে বাক্যের সেন্টেন্সের মানে অর্থটা একদম আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কি, ধরো এরকম, ছাগল ঘাস খায়, ঘাসকে মানে ঘাস ছাগলকে খায় হয়ে যাবে। ধরো একটা আছে ছাগল ঘাস খাবে হবে, কিন্তু যদি আমি ওয়াজ লিখি তাহলে কি হবে, মানে মানে ঘাস ছাগলকে খায় হবে, মানে প্যাসিভ হয়ে যাবে। তাই প্যাসিভ করা যাবে না। তাই এখানে কি করতে হবে আমাকে, এখানে করতে হবে হ্যাজ, হ্যাজ কমপ্লিটেড, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, চলো নেক্সট কোশ্চেন, বলছে নাইদার দ্য এমপ্লয়ি নর দ্য বস অ্যাট ওয়ার্ক। দেখো এখানে দেখো নাইদার এবং নর দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, এগুলো কিন্তু ক্লাস তোমাদের ডিটেলসে করিয়েছি আমি, মানে আগেকার ক্লাসগুলো বারবার করে রিভিশন করবে। বলছে নাইদার দ্য এমপ্লয়ি নর দ্য বস, তাহলে যখন কোনো সেন্টেন্সে আইদার অর বা নাইদার নর, কি বললাম, যখন কোনো সেন্টেন্স এই যে নাইদার নর আর আইদার অর, নাইদার নট দ্বারা শুরু হবে, তখন যেটা কাছের ভার্ব রয়েছে, কাছের ভার্ব অনুযায়ী কি হবে, ভার্ব বসবে। তাহলে এখানে কাছের ভার্ব কি রয়েছে, দা বস আছে, দা বস আছে, তাহলে দা বসটা কি, দা বসটা হচ্ছে সিঙ্গুলার, কি হলো, এটা হলো সিঙ্গুলার। তাই এখানে ভার্বটা অবশ্যই আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে নাইদার দা এমপ্লয়ি নর দা বস কি হবে, ওয়াজ অ্যাট ওয়ার্ক, আর হবে না, এটা আর তো হবে না, প্লুরাল হয়ে গেল, এটা হবে হ্যাভ হবে না, বি হবে না, ওয়াজ হবে। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, ওয়াজ হবে। বোঝা গেল, ওয়াজ। যদি এখানে আমাদের, যদি এখানে আমাদের বসের জায়গায় বসেস থাকতো, অনেকগুলো বর্ষের কথা বলতো, তাহলে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমরা এখানে আর করতাম, ঠিক আছে, এক্ষেত্রে আমরা আর করতাম। বোঝা গেল, ক্লিয়ার, বা ওয়ার করতাম, পাস্ট হলে ওয়ার করতাম। চলো নেক্সট কোশ্চেন, বলছি এটা দিয়েছে দেখো, এটা ফিগার অফ স্পিচের থেকে একটা প্রশ্ন দিয়েছে, অবশ্যই করিয়েছি তোমাদের, আনসার করো। বলছে ডেথ লে, ডেথ লে মানে কি বলতো, মৃত্যু, ডেথ মানে কি, ডেথ মানে মৃত্যু, তাই না, ডেথ মানে মৃত্যু। লে হিজ আইসি হ্যান্ড ওয়ান কিংস ইজ অ্যান এক্সাম্পল অফ, এখানে বলছে ডেথ লে, ডেথ মানে মৃত্যু, মৃত্যু কি করেছে, তার যে ঠান্ডা হাত, আইসি হ্যান্ড মানে কি, ঠান্ডা হাত, তাহলে মৃত্যু তার ঠান্ডা হাত কি করেছে, রাজার উপর রেখেছে, যে রাজা মারা গেল, তাহলে মৃত্যুর হাত যদি কারোর উপরে পড়ে সে কি হবে, অবশ্যই সে মারা যাবে। তাহলে রাজার হাত, রাজা মানে সরি, মৃত্যুর ঠান্ডা হাত রাজার শরীরের উপরে পড়েছে, এটাকে আমরা কি বলবো, অ্যালিট্রেশন, সিমিলি, পার্সনিফিকেশন, আর নান অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হবে কি, পার্সনিফিকেশন। আমরা কি বলেছিলাম, যখন কোনো বস্তু, যখন কোনো প্রাণহীন জিনিস কোনো প্রাণের অস্তিত্বকে প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলবো, পার্সনিফিকেশন। কি বললাম, যখন কোনো প্রাণহীন বস্তু বা প্রাণহীন জিনিস একটা প্রাণের মতো, প্রাণীর মতো কি করে আচরণ করে, তাকে কি বলবো আমরা, পার্সনিফিকেশন। ডেথ, মৃত্যু, মৃত্যুর কি কোনো প্রাণ আছে, মৃত্যু কি কোনো ব্যক্তি, নিশ্চয় না, তাহলে মৃত্যু কোনো ব্যক্তি বা প্রাণী নয়,
সেক্ষেত্রে কি করছে, সে তার নিজের হাত রাজার উপর রাখলো কি করে? কেমন যেন একটা মনে হচ্ছে না যে মৃত্যুর একটা প্রাণ আছে, মৃত্যু একটা মানুষের মতো, সে আসলো রাজার গায়ে হাত দিল, রাজা মারা গেল, এরকম মনে হচ্ছে না? এই জন্য পার্সনের সঙ্গে তুলনা করছে, মানে পার্সনিফিকেশন বলা হয়। অপশন নাম্বার সি, অপশন সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন বলছে ড্যাশ রিফার্স টু দ্য রিপিটেশন অফ ইন্টারনাল ভায়েল সাউন্ড ইন ওয়ার্ডস দ্যাট আর প্রক্সিমিটি টু ইচ আদার। বলছে যদি ধরো একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে যদি যে ভায়েলগুলো থাকে, ভায়েলগুলো বারবার বারবার করে যদি রিপিটেশন হয়, তাকে আমরা কি বলবো? অবশ্যই এটা ফিগার অফ স্পিচ থেকে এসছে। যখন কোনো সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, সেই ওয়ার্ডগুলোর মিডিলে যে ভাইলটা থাকে, সে ভাইলটা যদি বারবার রিপিটেড হয়, সেটাকে আমরা কি বলবো? অ্যালিট্রেশন, অ্যাসোনেন্স, রাইম আর মেটাফোর। তাহলে সঠিক আনসার কি হবে? অ্যাসোনেন্স। কি হবে? অ্যাসোনেন্স হবে সঠিক আনসার। আর অ্যালিট্রেশনটা কি? যখন কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ড, যখন কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডগুলো কি হবে? রিপিটেড হবে। অবশ্যই সেটা কি হবে? কনসোনেন্ট। কনসোনেন্ট গুলো যদি রিপিটেড হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? অ্যালিট্রেশন। অ্যালিট্রেশনের ক্ষেত্রে কি হবে? কনসোনেন্ট রিপিটেশন হবে। আর অ্যাসোনেন্সের ক্ষেত্রে ভায়েলটা রিপিটেশন হবে। এটা কিন্তু মাথায় রেখো। চলো নেক্সট বলছে হুইচ অফ দিস টার্ম রিফার্স টু দ্য স্টাডি অফ স্পিচ প্রসেস। তাহলে কি বলছে? স্টাডি অফ স্পিচ প্রসেস মানে কথা বলার যে প্রসেস রয়েছে, আমাদের আমাদের কথা বলার প্রসেসের যে অধ্যয়ন, সেটা কি বলছে? ফোনোলজি, ফনেটিক্স, ফনেটিক্স সাবস্ট্যান্স আর সিম্যান্টিক্স। তাহলে কি হবে অ্যান্সার? এটা আমাদের সঠিক আনসার হবে কি? ফনেটিক্স। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। যদি বলা হয় স্টাডি অফ স্পিচ প্রসেস, এই প্রসেস কথাটি থাকলে হবে ফনেটিক্স। আর যদি থাকে দ্য স্টাডি অফ ইউজ অফ স্পিচ, আমরা যে কথা বলি সেটা হচ্ছে কি, যে আমাদের যে কথা বলা, সেই স্পিচ নিয়ে যদি পড়াশোনা করি, তাহলে হবে কি? ফনোলজি। অর্থাৎ ধ্বনি অফ সাউন্ড, মানে কি বলছে? দ্য স্টাডি অফ সাউন্ড অফ স্পিচ। কি বলছে? যদি তোমাদের থাকতো হুইচ অফ দিস টার্ম রিফার্স টু দ্য স্টাডি অফ স্টাডি অফ স্টাডি অফ স্টাডি অফ সাউন্ড অফ সাউন্ড অফ স্পিচ, কথা বলার যে সাউন্ড, সেটা নিয়ে অধ্যয়নকে কি বলছে? সেটা নিয়ে বলছে ফোনোলজি। বুঝে গেল? দ্য স্টাডি অফ সাউন্ড অফ স্পিচ, দ্য স্টাডি অফ সাউন্ড অফ স্পিচ, সেটাকে আমরা কি বলবো? ফোনোলজি। সেটা কি বলবো? ফোনোলজি। আর স্পিচের যে প্রসেস, সেটাকে আমরা কি বলবো? ফনেটিক্স। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন বলছে যে লার্নিং আউটকামস এম অ্যাট, আমাদের যে আউটকাম মানে ফলাফল, তাহলে শিখনের ফলাফলের লক্ষ্য কি? শিখনের ফলাফলের লক্ষ্য হচ্ছে আউটপুট ওরিয়েন্টেড লার্নিং, শিখনের ফল সম্পর্কিত। 2 নম্বর বলছে অ্যাচিভিং ম্যাক্সিমাম লেভেল অফ লার্নিং, মানে শিক্ষার্থীরা সর্বোচ্চ কতটা শিখতে পারলো। অপশন নাম্বার 3 অ্যাচিভিং মিনিমাম লেভেল অফ লার্নিং, কতটা সর্বনিম্ন শিখলো। অপশন নাম্বার 4 বলছে ইনসিওরিং ওয়াল দ্য কম্পিটেন্স আর অ্যাকোয়ার্ড বাই লার্নার, নিশ্চিতকরণ করা যে শিক্ষার্থীরা কোন কোন দক্ষতাগুলো অর্জন করেছে। মানে নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থীরা সমস্ত দক্ষতা অর্জন করতে পেরেছে কিনা। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে লার্নিং আউটকামস এর লক্ষ্য কি? যে শিক্ষার্থীরা সমস্ত দক্ষতা, তাদের যে কম্পিটেন্স, সেগুলো অর্জন করতে পেরেছে কিনা। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন 4 হচ্ছে কারেক্ট। তো তোমরা যারা প্রাইমারি টেট 2025 এবং আপার প্রাইমারি টেট, শুধুমাত্র প্রাইমারি নয়, আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস
ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার, আদার স্টেটের সলিউশন, সমস্ত কিছু ডিটেলসে তোমরা পেয়ে যাবে। এখানে শুধুমাত্র এমসিকিউ নয়, সঙ্গে থিওরি এবং এমসিকিউ সমস্ত কিছু কভার করে দেওয়া হবে। একদম এক্সাম পর্যন্ত ভ্যালিডিটি থাকছে। এখানে প্রাইমারিতে যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের আপার প্রাইমারি ফ্রি থাকবে, আর আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নিলে প্রাইমারি কোর্সটা তোমাদের জন্য ফ্রি থাকবে। তাই অতি শীঘ্রই অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারটিতে এসএমএস করো বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং? তাহলে নিচের কোন স্টেটমেন্টটি রং, মানে নিচের কোনটি ভুল? বলছে ইভালুয়েশন হেল্প ইন ডেভেলপিং ইফেক্টিভ কারিকুলাম। বলছে ইভালুয়েশন কি করে, আমাদের যে পাঠ্যক্রম রয়েছে সে পাঠ্যক্রমকে উন্নত করতে সাহায্য করছে। একদম কারেক্ট। অপশন 2 বলছে ইভালুয়েশন ইজ অবজেক্টিভ সেন্টার, মানে ইভালুয়েশন হচ্ছে একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। অবশ্যই কারেক্ট। অপশন নাম্বার 3 বলছে ইভালুয়েশন প্রোভাইড ইন্টেলিজেন্ট গাইডেন্স ইন টিচিং লার্নিং প্রসেস। তাহলে ইভালুয়েশন কি করছে, শিক্ষার্থীদেরকে একটা বুদ্ধিমত্তার জন্য একটা গাইডেন্স প্রোভাইড করছে। ঠিক আছে, একটা গাইডেন্স দিচ্ছে ইভালুয়েশন, যে কোন কোনগুলো করতে হবে, কোন কোনগুলো করতে হবে না, বা কোন কোন দিকে তার দুর্বলতা রয়েছে, একদম টোটাল গাইডেন্স দিচ্ছে। অপশন নাম্বার ডি বলছে ইভালুয়েশন প্রসেস ইজ অনলি সাবজেক্ট ওরিয়েন্টেড। ইভালুয়েশন হচ্ছে শুধুমাত্র সাবজেক্টের উপর ভিত্তি করে করা হয়। একদম ভুল। ইভালুয়েশন শুধুমাত্র সাবজেক্ট ওরিয়েন্টেড নয়, সেটা কিন্তু ইভালুয়েশন হচ্ছে কি স্কলাস্টিক অ্যান্ড নন স্কলাস্টিক, তাই না? তাহলে স্কলাস্টিক হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড, নন স্কলাস্টিক হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, এটা মাথায় রাখতে হবে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, এটা কিন্তু আমাদের ভুল। অপশন 4। চলো তাহলে এবার আমরা দেখবো কি নেক্সট কোশ্চেন কি বলা হয়। বলছে হুইচ ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি ফর এ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং লেসন। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং যেটাকে বলা হয় কি সিএলটি, কি বলা হয়? পরীক্ষা কিন্তু আসে গো, এটা কিন্তু মাথায় রেখো, সিএলটি এর ফুল ফর্ম পরীক্ষা আসে। ঠিক আছে, সিটেটা অনেকবার এসেছিল। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ফুল ফর্ম মানে সিএলটির ফুল ফর্ম। বলছে সিএলটিতে কোনটা অ্যাক্টিভিটি করা হয়? ডায়লগ। ডায়লগ মানে কি? কথোপকথন করা। আমি বললাম কেমন আছো, ও বললো ভালো আছি, তুমি কেমন আছো, এই যে এগুলো হচ্ছে ডায়লগ, মানে একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করছে। আর স্কিটটা কি? স্কিট হচ্ছে একটা ছোট ছোট মিনিংফুল খেলাগুলো, মানে ছোট ছোট যে খেলাধুলাগুলো রয়েছে সেগুলোকে বলছে স্কিট। আর মানে ইমপ্রোভিশন মানেটা কি? এটা হচ্ছে কি ইমপ্রোভিশন কথার অর্থ হচ্ছে যেগুলো আমরা আকার ইঙ্গিত দিয়ে বোঝাই, কথোপকথন কথা করার সময়, মানে কোনো কিছু বলার সময় যে আমরা মানে অঙ্গভঙ্গি করি সেগুলো, এগুলো সবই কিন্তু আমাদের এই সিএলটির মধ্যে পড়ছে। তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, অপশন ডি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দ্য ম্যাটেরিয়াল শুড বি অ্যাকর্ডিং টু দ্য চাইল্ডস মেন্টাল এজ। বলছে দ্য ম্যাটেরিয়ালস মানে কি? এখানে ম্যাটেরিয়ালস বলতে বোঝাচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ। তাহলে দ্য ম্যাটেরিয়াল শুড বি মানে শিক্ষা সহায়ক উপকরণগুলি হবে, শুড বি মানে হবে, কিভাবে হবে? অ্যাকর্ডিং টু দ্য চাইল্ডস মেন্টাল এজ, মানে শিশুদের মেন্টাল এজ অনুযায়ী, তাদের মানসিক বয়স অনুযায়ী হবে। মেন্টাল অ্যাবিলিটি, তাদের মানসিক ক্ষমতা অনুযায়ী হবে। অ্যান্ড গ্রেড অ্যান্ড লেভেল, তাদের লেভেল অনুযায়ী হবে। এটা কোন প্রিন্সিপালে বলা হয়েছে? আনসার করো। তাহলে বলছে আমরা শিক্ষার্থীদের জন্য যে স্টাডি ম্যাটেরিয়ালগুলোকে ব্যবহার করব সেগুলো শিক্ষার্থীর মেন্টাল এজ, মেন্টাল অ্যাবিলিটি এবং তাদের লেভেল অনুযায়ী হতে হবে। এটা কিসে বলা হয়েছে? কংক্রিটনেস। 2 নম্বর বলছি অ্যাকিউরেসি অ্যান্ড কারেক্টনেস, সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন, আর একটা হচ্ছে প্রপোর্শন। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন। এগুলো সবই কিন্তু তোমাদের করানো আছে গো, একটু ভালো করে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে। ঠিক আছে, দেখবে ইংলিশ পেডাগজি ফোল্ডারে ক্লাসগুলো দেওয়া আছে, প্রত্যেকে কিন্তু ক্লাসগুলো ভারবার করে রিভিশন করো যারা পারছো না। চলো নেক্সট দেখো, নেক্সট বলছি এ টেস্ট ইজ ড্যাশ ইফ ইট গিভ কনসিস্টেন্ট রেজাল্ট অফ মেজারমেন্ট ওয়ান ইট অ্যাডমিনিস্ট্রেশন অন ডিফারেন্ট ওকেশন। ধরো একটা পরীক্ষা নেওয়া হয়েছে, যে পরীক্ষাটা বিভিন্ন পরিস্থিতিতে একই রকমের রেজাল্ট দেয়,
একই রকমের রেজাল্ট আসে, মানে কনসিস্টেন্ট মানে যে কি একই রকমের রেজাল্ট, একই রকমের রেজাল্ট হয়, সেই টেস্টটাকে আমরা কি বলবো? ধরো আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিলাম, চারটি চারটি আমের দাম ধরো 10 টাকা, তাহলে 8টা আমের দাম কত? 8টা আমের দাম অবশ্যই কি হবে? 20 টাকা হবে। এই অঙ্কটা যদি আজকে আমি করি তবুও 20 আনসার হবে, 10 বছর পর যদি করি তবুও 20 আনসার হবে। এই অঙ্কটা যদি ওয়েস্ট বেঙ্গলে কাউকে করতে দেওয়া হয় 20 আনসার হবে, যদি আমেরিকাতে কাউকে করতে দেওয়া হয় সেও কিন্তু 20 আনসার বলবে। অর্থাৎ রেজাল্ট কিন্তু কনসিস্টেন্ট, মানে রেজাল্ট কিন্তু একই রকমের থাকছে বিভিন্ন অকেশন, বিভিন্ন সময়ের ভিত্তিতেও। এটাকে আমরা কি বলবো? সাবজেক্টিভ, অবজেক্টিভ, রিয়ালেবল এবং ভ্যালিড। সেই টেস্টকে আমরা কি বলবো? সেই টেস্টকে আমরা বলবো রিয়ালেবল টেস্ট। কি বলবো? রিয়ালেবল টেস্ট, মানে বিশ্বস্ত, মানে বিশ্বাস রয়েছে, রিয়ালেবল। ঠিক আছে, মানে একদম সব জায়গায় একই রকম হবে, মানে সে যাই পরিস্থিতি হোক না কেন সে লয়াল থাকবে, মানে লয়ালিটি থাকবে, তার মত কিন্তু চেঞ্জ হবে না। সেটাকে বলছে রিয়ালেবল। রিয়ালেবল, বোঝা গেল? আর ভ্যালিড কাকে বলছে? আমি যে পরীক্ষাটা নিচ্ছি, যে উদ্দেশ্যে পরীক্ষাটা নিচ্ছি, বা যে টেস্টটা আমি যে উদ্দেশ্যকে করে নিচ্ছি, সেই উদ্দেশ্যটা যদি ফুলফিল হয় তাহলে সেই টেস্টকে আমি কি বলবো? ভ্যালিড টেস্ট। বোঝা গেল? সেই টেস্টকে আমি কি বলবো? ভ্যালিড টেস্ট। আমি ধরো একটা পরীক্ষা নিচ্ছি, সেই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে মানে ছাত্রছাত্রীদেরকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করা। আমার সেই উদ্দেশ্যটা যদি পরিপূর্ণ না হয় তাহলে সেই টেস্টটা কিন্তু ভ্যালিড হবে না। তাহলে কোনো টেস্ট কখন ভ্যালিড হবে? যে উদ্দেশ্য নিয়ে করা হবে সেই উদ্দেশ্য যদি ফুলফিল হয় তাহলে সেটাকে আমরা বলবো ভ্যালিড টেস্ট। আর রেজাল্টে যদি কনসিস্টেন্ট থাকে, একই রকম রেজাল্ট হয়, তাহলে সেটাকে আমরা বলবো রিয়ালেবল। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ম্যানি এ বয় ড্যাশ টু স্টাডি ইন ইংলিশ মিডিয়াম স্কুল। তাহলে যদি কোনো সেন্টেন্সে ম্যানি এ থাকে, যদি কোনো সেন্টেন্সে ম্যানি এ, যদি কোনো সেন্টেন্স ম্যানি এ দ্বারা যুক্ত থাকে, আবার বলছি যদি কোনো সেন্টেন্স ম্যানি এ দ্বারা যুক্ত থাকে, অবশ্যই ভার্ব কি হবে? সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে এখানে হবে কি? অপশন নাম্বার বি, ওয়ান্স। কি হবে অ্যান্সার? ওয়ান্স। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য গুড অফ এন্টারিং ইনটু নেগোসিয়েশন উইথ এ ম্যান অফ স্ট্র। হেয়ার ম্যান অফ স্ট্র মানে কি? ম্যান অফ স্ট্র এটা একটা ইডিয়ম দিয়েছে, ইডিয়মটা আমি বুঝিয়ে দিই দেখো। বলছে ম্যান অফ স্ট্র মানে কি? ম্যান অফ স্ট্র মানে যে খড়ের মানুষ। ম্যান অফ স্ট্র মানে খড়, স্ট্র মানে কি? খড়। আর ম্যান মানে কি? মানুষ। তাহলে ম্যান অফ স্ট্র মানে হচ্ছে খড়ের মানুষ। এটার মানে হচ্ছে যার কাছে আর কোনো অপশন নাই, যার কাছে কোনো অপশন নাই সে হচ্ছে ম্যান অফ স্ট্র। আচ্ছা, যারা গ্রাম অঞ্চলের মানুষ, তোমরা যারা গ্রাম অঞ্চলের মানুষ তারা নিশ্চয়ই দেখেছো মাঠের জমিতে যারা সবজির আবাদ করে, মানে পটল, ঝিঙে, বেগুন, এই সমস্ত যারা আবাদ করে তারা কি করে? ওই যে সবজির জমিতে দেখবে মানে একটা লাড়ার খড় দিয়ে একটা মানুষ তৈরি করে, তার উপর একটা হাড়ি হাড়ি দিয়ে দেয় না? মাটির হাড়ি, নিশ্চয়ই দেখেছো। এরকম থাকে, ঠিক এরকম। ধরো এরকম একটা থাকে, এরকম 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 দুটো এরকম থাকে না? এরকম থাকে, দেখেছো? মাঠের জমিতে এরকম থাকে, এরকম থেকে মাঠের জমিতে। এগুলো কি? ম্যান অফ স্ট্র। এ কিন্তু কোনো নড়াচড়া করতে পারে না, পারে কি? এ নড়াচড়া করতে পারে? এ কি জমিতে কোনো পাখি আসলে কি মানে খেদাতে পারবে, তাড়িয়ে দিতে পারবে? পারবে না। অর্থাৎ সে নিশ্চুপ হয়ে থাকবে, কারণ তার কোনো অপশন নেই লড়াচড়া করার। ঠিক তেমনি ম্যান অফ স্ট্র মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যার কোনো অপশন নেই। বোঝা গেল? যার কোনো অপশন নেই, মানে এটাই লাস্ট, তাকে বলছে ম্যান অফ স্ট্র। অপশনগুলো দেখো, বলছে এ ম্যান অফ নো সাবস্ট্যান্স অর কনসিকুয়েন্স, একজন মানুষ যার কাছে কোনো বিকল্প নেই বা কোনো রাস্তা নেই। অপশন নাম্বার বি বলছে এ ম্যান হু ইজ মেড অফ স্ট্র, একজন মানুষ যিনি কিনা খড়ের তৈরি। অপশন সি বলছে এ ম্যান হু ইজ লাইট ইন ওয়েট, যার মানে ওজন খুবই কম। এ ম্যান হু স্ট্রে হিয়ার অ্যান্ড দেয়ার, একজন মানুষ যে কিনা এখানে সেখানে
ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে কি হবে অ্যান্সার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার এ কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন বলছে এ পোয়েম মানে একটা কবিতা দ্যাট হ্যাজ 14 লাইনস, যার 14টা লাইন রয়েছে এবং প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবাল আছে। কি রয়েছে? 10টা করে সিলেবাল আছে। তাকে আমরা কি বলবো? বলবো ইলিজি, লিমারিক, ওডি, সনেট। তাহলে আমরা জানি 14টা লাইন থাকলে সেটাকে আমরা কি বলবো? সনেট। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। আর 10টা কি থাকবে? সিলেবেল থাকবে। তো তোমরা যারা প্রাইমারি টেট 2025 এবং আপার প্রাইমারি টেট, শুধুমাত্র প্রাইমারি নয় আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার, আদার স্টেটের সলিউশন, সমস্ত কিছু ডিটেলসে তোমরা পেয়ে যাবে। এখানে শুধুমাত্র এমসিকিউ নয়, সঙ্গে থিওরি এবং এমসিকিউ সমস্ত কিছু কভার করে দেওয়া হবে। একদম এক্সাম পর্যন্ত ভ্যালিডিটি থাকছে। এখানে প্রাইমারিতে যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের আপার প্রাইমারি ফ্রি থাকবে, আর আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নিলে প্রাইমারি কোর্সটা তোমাদের জন্য ফ্রি থাকবে। তাই অতি শীঘ্রই অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে এসএমএস করো বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। চলো নেক্সট দেখো, বলছে গ্রুপিং অ্যান্ড সিকোয়েন্স আর ইনভলভ ইন দ্য প্রিন্সিপাল অফ। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যে প্রিন্সিপাল গুলো পড়েছি সেক্ষেত্রে গ্রুপ করা এবং পরপর সাজানো, এটা কোন ইসে পড়ছে? হ্যাবিট ফরমেশন, ফলো দ্য ন্যাচারাল ওয়ে, কন্ট্রোল ভোকাবুলারি, আর গ্রেডিয়েশন। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, গ্রেডিয়েশনের মধ্যে পড়ছে। তাহলে গ্রেডিয়েশন প্রিন্সিপালের মধ্যে কি পড়ছে? গ্রুপিং পড়ছে একটা, আর একটা পড়ছে সিকোয়েন্সিং পড়ছে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো 26 নাম্বারটা, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য বেনিফিট অফ মাল্টিলিঙ্গুয়ালিজম। তাহলে নিচের কোনটি মাল্টিলিঙ্গুয়ালিজমের বেনিফিট নয়? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট বেনিফিট অফ মাল্টিলিঙ্গুয়ালিজম, নিচের কোনটি মাল্টিলিঙ্গুয়ালিজমের বেনিফিট নয়? অপশন এ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টলারেন্স টুয়ার্ডস ডিফারেন্ট কালচার। তাহলে কি করছে? আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে সাহায্য করছে। আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বুঝতে সাহায্য করছে, অ্যান্ড টলারেন্স টুয়ার্ডস, টলারেন্স মানে সহ্য করছে, টুয়ার্ডস ডিফারেন্ট কালচার। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম মানে যখন আমরা অনেকগুলো ভাষা শিখবো বা যখন আমরা অনেকগুলো ভাষা জানবো তখন কি করব? ডিফারেন্ট যে কালচার রয়েছে, বিভিন্ন যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো আমরা বুঝতে শিখবো এবং জানতে পারবো। অপশন নাম্বার বি বলছে সায়েন্টিফিক কিউরিসিটি, বিজ্ঞানসম্মতভাবে বা বিজ্ঞানের দিকে আমাদের কিউরিসিটি বাড়বে। অপশন নাম্বার 3 বলছে গ্রেটার কগনিটিভ ডেভেলপমেন্ট, শিক্ষার্থীদের বৌদ্ধিক দক্ষতা, বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি পাবে। অপশন নাম্বার ডি বলছে ইনহ্যান্স প্রবলেম সলভিং অ্যাবিলিটি, শিক্ষার্থীদের সমস্যা সমাধান করার যে ক্ষমতা সেটা কিন্তু ডেভেলপ হবে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, সায়েন্টিফিক কিউরিসিটি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার বি। নেক্সট দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্ট্র্যাটেজি অফ রিমিডিয়াল টিচিং। বলছে নিচের কোনটি রিমিডিয়াল টিচিং এর স্ট্র্যাটেজি নয়? নিচের কোনটি রিমিডিয়াল টিচিং এর স্ট্র্যাটেজি নয়? অপশনে বলছে পিয়ার সাপোর্ট অফ প্রোগ্রাম, পিয়ার সাপোর্ট প্রোগ্রাম মানে গ্রুপ অ্যাক্টিভিটি, মানে গ্রুপ করাতে হবে। ঠিক আছে, অবশ্যই রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে গ্রুপ অ্যাক্টিভিটি খুবই দরকার। 2 নম্বর বলছে ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ ইনফরমেশন মানে আইটি দরকার, অর্থাৎ যেমন কম্পিউটার, প্রজেক্টর এগুলো ব্যবহার করতে হবে। 3 নম্বর বলছে ইউজ অফ ডাইভার্স অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় অ্যাক্টিভিটিগুলোকে ব্যবহার করতে হবে। অপশন নাম্বার ডি, টেস্ট রিসেন্টলি টট আইটেম, যে বিষয়টা শিক্ষার্থীদেরকে পড়ানো হয়েছে তার উপরে টেস্ট নিতে হবে। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে একদমই কারেক্ট, অপশন ডি। চলো নেক্সট দেখো, বলছে নলেজ অফ হাউ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ ইন কনটেক্সট ইজ কল। মানে কি বলছে? নলেজ, জ্ঞান, মানে কি সম্পর্কিত জ্ঞান? আমাদের ভাষা কোন পরিস্থিতিতে কিভাবে ব্যবহার করতে হবে, কোন পরিস্থিতিতে কিভাবে ভাষা ব্যবহার করতে হবে, এই জ্ঞানকে কি বলা হয়? ল্যাঙ্গুয়েজ ব্রোকারিং, মানে ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, কোড সুইচিং, আর কমিউনিকেটিভ কম্পিটেন্স। তাহলে ভাষার ব্যবহারের দক্ষতা বলতে চেয়েছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইউজ, সেটাকে আমরা ভালো ভাষা জানি কি? প্র্যাগমেটিক্স বলা হয়। কি বলা হয়? প্র্যাগমেটিক্স।
এটা কিন্তু পরীক্ষা তোমাদের এসেছিল 2023 সালে, তাই না? প্র্যাগমেটিক্স বলা হয়। কিন্তু যেহেতু এখানে প্র্যাগমেটিক্স অপশনে নেই, তাই অপশন নাম্বার ডি কমিউনিকেটিভ কম্পিটেন্স, মানে কমিউনিকেট করার জন্য দক্ষতা। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে ওয়ান অফ দিস ইজ এ ফিচার্স অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। নিচের কোনটি ফর্মেটিভ অ্যাসেসমেন্টের একটি বৈশিষ্ট্য? বলছে ইট ইজ অ্যান অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এটা হচ্ছে লার্নিং এর একটা অ্যাসেসমেন্ট, অবশ্যই শিখনের জন্য অ্যাসেসমেন্ট। ইট ইজ অ্যান অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তাহলে এটা কি, যে ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কি? ইট ইজ অ্যান অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তাহলে এটা কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং? ওকে। 2 নম্বর বলছে ইট ইজ এ ডায়াগনস্টিক অ্যান্ড রিমিডিয়াল। অবশ্যই এটা ডায়াগনস্টিক, মানে রোগ নির্ণয়। রোগ নির্ণয় বলতে শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। 3 নম্বর বলছে ইট ইজ দ্য মোস্ট ট্র্যাডিশনাল ওয়ে অফ ইভালুয়েটিং স্টুডেন্ট ওয়ার্ক। মানে শিক্ষার্থীদের যে ইভালুয়েট করব, শিক্ষার্থীদেরকে যে আমি মানে তাদের যে মূল্যায়ন করব, তার জন্য একটা প্রথাগত প্রক্রিয়া। আর ইট ইজ জেনারেলি টেকেন বাই স্টুডেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনিট। কোনো একটা ইউনিট শেষ করার পরে এটা করা হয়। তাহলে কি হবে, বলে ফেল আনসার। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার বি হচ্ছে এটা কারেক্ট। এটা ডায়াগনস্টিক অ্যান্ড রিমিডিয়াল। অবশ্যই এটা কি হবে? এটা ফর সামেটিভ অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এক নাম্বারটা হচ্ছে সামেটিভ। এটা হচ্ছে একটা সামেটিভ। তারপর চলো, বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিপথং মিনস। ডিপথং মানে কি বলতো? ওই যে আমরা মানে পড়েছিলাম না তোমার বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, যে মনো মানে মানে কি বলছে মনোভাইল, একটা মানে মানে কি বলবো তোমার, এটা হচ্ছে মনোভাইল বলা হয়, একটা ডিপথং বলা হয়। যে দুটো মানে দুটো ভাইল, মানে দুটো স্বরবর্ণ একসঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ডিপথং। বোঝা গেল? মানে দুটো স্বরবর্ণ একসঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ডিপথং। মানে টু সাউন্ড, মানে দুটো সাউন্ড যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটাকে বলছে ডিপথং। অবশ্যই এটা ভাইল। ঠিক আছে? তো ডিপথং রয়েছে কটা? 8টা। 8টা ডিপথং রয়েছে। আর 20 মানে আমরা জানি টোটাল সাউন্ড কটা? টোটাল ভায়েল, টোটাল ভায়েল সাউন্ড রয়েছে কটা? টোটাল ভায়েল সাউন্ড রয়েছে আমরা জানি প্রত্যেকে 20টা রয়েছে। তাই না? 20টার মধ্যে ডিপথং রয়েছে 8টা রয়েছে ডিপথং। আর মনো রয়েছে কি? মনো ভায়েল রয়েছে কটা? মনো ভায়েল রয়েছে 12টা। এটা কিন্তু মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন বলছে দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ টু টিচ ইংলিশ ফোকাস অন। তাহলে কমিউনিকেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে ইংলিশ কোনটির ওপরে ফোকাস করছে? কমিউনিকেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে বলছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ওয়ার্ড। মানে আমরা যে ওয়ার্ডস গুলো ব্যবহার করি তার জন্য সঠিক উচ্চারণ করতে হবে না। কমিউনিকেটিভের ক্ষেত্রে আমাদের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারলেই হলো। 2 নম্বর বলছে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স প্লাস অ্যান অ্যাবিলিটি টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি। তাহলে ভাষাগতভাবে দক্ষতা থাকতে হবে এবং ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর 3 নম্বর বলছে দ্য প্র্যাকটিস অফ সিলেক্টেড অ্যান্ড গ্রেড স্ট্রাকচার প্যাটার্ন। মানে সঠিকভাবে আমরা যে সেন্টেন্সটা ব্যবহার করি সেই সেন্টেন্সের স্ট্রাকচার সঠিক রাখতে হবে। অপশন নাম্বার 4 বলছে দ্য স্ট্রাকচারাল অ্যাকুরেসি অফ দ্য সেন্টেন্স। আমরা যে সেন্টেন্সটা ব্যবহার করব তার যেন অ্যাকুরেসি থাকে। এটাও ভুল। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার 2। অর্থাৎ কি সঠিকভাবে ভাষা ব্যবহার করার দক্ষতাকে কি বলছে? কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। অপশন ডি 2। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেরিটস অফ দ্য অবজেক্টিভ টাইপ কোশ্চেন। আমরা জানি প্রশ্ন দুই প্রকার, একটা হচ্ছে অবজেক্টিভ টাইপ, একটা হচ্ছে সাবজেক্টিভ টাইপ। তাহলে অবজেক্টিভ টাইপ যেগুলো এমসিকিউ থাকে, শূন্যস্থান থাকে, ট্রু ফলস থাকে, সেগুলো অবজেক্টিভ। তাহলে অবজেক্টিভ টাইপের প্রশ্নের লক্ষ্য কি? বলছে কনস্ট্রাকশন অফ টেস্ট আইটেম ইজ সিম্পল। মানে যে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষাটা সহজ করার জন্য। 2 নম্বর বলছে টিচার ক্যান অ্যাসেস দ্য ইন্টারনাল ফিলিংস অফ দ্য স্টুডেন্ট। শিক্ষার্থীদের ইন্টারনাল ফিলিংসকে পরিমাপ করতে পারে, এটা তো কখনই হয় না। 3 নম্বর বলছে লিঙ্গুইস্টিক প্রবলেম অফ দ্য স্টুডেন্ট ক্যান বি আইডেন্টিফাইড। শিক্ষার্থীদের যে ভাষাগত মানে প্রবলেম গুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে পারে। অপশন নাম্বার 4 ইট ইজ পসিবল টু কভার ইন্টায়ার কনটেক্সট। তাহলে অবজেক্টিভ টাইপ প্রশ্নের মাধ্যমে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা যায়। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। অর্থাৎ অল্প করে যেহেতু নাম্বার থাকে তাই মানে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা যায়। অপশন 4। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন বলছে ড্যাশ ইজ এ ফাস্ট অ্যান্ড ইফেক্টিভ ওয়ে টু প্রোভাইড ইমিডিয়েট ফিডব্যাক টু দ্য লার্নার্স অ্যান্ড টু সেভ টাইম অন টিউটর মার্কিং।
বলছে নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দ্রুত ফিডব্যাক প্রদান করা হয়? তাহলে কোন প্রক্রিয়ায় ইমিডিয়েট ফিডব্যাক দেওয়া হয়? এসে টাইপ কোশ্চেন না। এসে টাইপ কোশ্চেনে কি হবে? ধরো রবীন্দ্রনাথ সম্পর্কে রচনা লিখতে দিলাম। আমি কি সঙ্গে, সঙ্গে ফিডব্যাক দিতে পারবো? পারবো না। মাল্টিপল চয়েস কোশ্চেন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ভ্যালুয়েশন, আর 4 নম্বর বলছে কম্পিউটার অ্যাসেসমেন্ট অর্থাৎ কম্পিউটার অ্যাসেসড লার্নিং। তো সঠিক আনসার হবে 4 নাম্বার। যেগুলো আমরা দেখবে আমরা অনলাইনে যে মক টেস্ট গুলো দিই, ধরো অনলাইনে তোমরা যারা মক টেস্ট দাও, সঙ্গে, সঙ্গে মক টেস্ট দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু তোমরা আনসার জেনে যাও। তাই এটাকে বলছে কম্পিউটার অ্যাসেসড অ্যাসেসমেন্ট। তাহলে কম্পিউটার অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা সঙ্গে, সঙ্গেই ফিডব্যাক পেয়ে যাই। অপশন 4। চলো নেক্সট কোশ্চেন বলছে দ্য প্রিন্সিপাল অফ সিলেকশন অফ স্ট্রাকচার ইন এ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ শুড বি। আমরা যে অ্যাপ্রোচ গুলো পড়েছি সেখানে কি ছিল? সিলেকশন এবং গ্রেডিয়েশন, তাই না? সিলেকশন অ্যাপ্রোচে কোনগুলো মাথায় রাখতে হবে? প্র্যাকটিস, তারপর হচ্ছে কি প্রিপেয়ারনেস অ্যান্ড পারফরমেন্স, প্রসেস, প্রোডাক্ট অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, ইউজফুলনেস, সিম্পলিসিটি অ্যান্ড আনটাচেবিলিটি। অপশন নাম্বার 4 বলছে কালেকশন, সিলেকশন অ্যান্ড ইউজফুলনেস। সঠিক আনসার হবে অপশন নাম্বার 4। তো অপশন নাম্বার 4 হবে কালেকশন, সিলেকশন অ্যান্ড ইউজফুলনেস। তাহলে সিলেকশন এবং গ্রেডিয়েশন প্রসেসে আমরা যে টপিকগুলোকে সিলেক্ট করব, অবশ্যই সেগুলো কালেকশন থাকতে হবে, অর্থাৎ অ্যাবিলিবিলিটি থাকতে হবে, সিলেক্টেড থাকতে হবে, উপকারিতা থাকতে হবে, রিয়াবিলিটি থাকতে হবে, ফ্রিকোয়েন্সি থাকতে হবে। অনেকগুলো কিন্তু তোমাদের ডিটেলসে পড়িয়েছি। অপশন 4। নেক্সট কোশ্চেন বলছে দেখো হুইচ প্রিন্সিপাল এমফাসিস অন গ্রুপিং অ্যান্ড সিকোয়েন্সিং। তাহলে নিচের কোন প্রিন্সিপালে গ্রুপ এবং সিকোয়েন্সের উপর জোর দেওয়া হয়েছে? প্রিন্সিপাল অফ গ্রেডিং, প্রিন্সিপাল অফ সিলেকশন, প্রিন্সিপাল অফ মোটিভেশন, প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। তাহলে সঠিক আনসার কি হবে? প্রিন্সিপাল অফ গ্রেডিং। তাহলে গ্রেডিয়েশন প্রক্রিয়া কি করা হয়? গ্রুপিং করা হয় এবং সিকোয়েন্সিংকে মেনটেন করা হয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন ওয়ান অফ হার স্টুডেন্ট ড্যাশ ফ্রম আমেরিকা। যখন কোনো সেন্টেন্স ওয়ান অফ দ্বারা শুরু হবে, কি বললাম? ওয়ান অফ হার স্টুডেন্ট, সেটা আমরা কি করব? অবশ্যই ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তো এখানে সঠিক আনসার হবে কি? কামস। কি হবে? কামস। নেক্সট কোশ্চেন দেখো এভরিবডি হু সাইন্ড আপ ফর দ্য মানে স্নো বোর্ডিং ট্রিপ ড্যাশ টেকিং লেসন। এখানে কি হবে? তাহলে এর আগেও আলোচনা করলাম যখন কোনো সেন্টেন্স এভরিবডি দ্বারা শুরু হয় তখন অবশ্যই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আর যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তাই এখানে আমাকে কি করতে হবে? অবশ্যই পাস্ট টেন্স লিখতে হবে, ওয়াজ লিখতে হবে। কি হচ্ছে? ওয়াজ টেকিং লেসন। নেক্সট বলছে ইওর ফ্রেন্ডশিপ ওভার দ্য ইয়ার্স অ্যান্ড ইওর সাপোর্ট মিন্ট এ গ্রেট ডিল টু আস। তোমার ফ্রেন্ডশিপ এবং তোমার সাহায্য আমাদেরকে অনেক বেশি প্রভাবিত করেছে। তাহলে এখানে দুটো মানে সাবজেক্ট রয়েছে, একটা ফ্রেন্ডশিপ এবং হচ্ছে কি ইওর সাপোর্ট মানে তোমার হেল্প। তো এখানে আমরা কি করব? অবশ্যই এখানে আমরা দেখো ওয়াজ তো হবেই না, ইজ তো হবেই না, হ্যাজ তো তাহলে হবে না, এখানে হবে কি? হ্যাভ। এখানে লিখবো কি? আমরা হ্যাভ লিখবো। ওকে, অপশন 2। তো টোটাল ছিল আমাদের টোটাল 30টা প্রশ্ন থাকলো। তো 30 এর মধ্যে কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর যারা আমাদের নতুন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য অবশ্যই 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখবে সমস্ত কিছু তোমাদের কাছে ইজি মনে হচ্ছে। ওকে।